মাঝরাত ঢাকার রাজপথগুলো অদ্ভুত এক নিস্তব্ধতায় ডুবে আছে। ল্যাম্পপোস্টের হলুদ আলোয় মাঝে মাঝে দু একটি পুলিশের টহল গাড়ি সাইরেন বাজিয়ে ছুটে যায়, কিন্তু সেই শব্দ যেন কোনো গভীর ষড়যন্ত্রের ফিসফিসানিতে ঢাকতে পারে না। এই শহরের কোনো এক অভিজাত এলাকায় শীতাতপ নিয়ন্ত্রিত কাচের দেয়ালের ওপাশে বসে কিছু মানুষ ছক কষছে। তারা কেউ ক্যামেরার সামনে আসে না, কেউ তাদের চেনে না, কিন্তু তাদের হাতের ইশারায় একটি রাষ্ট্রের ভাগ্য নির্ধারিত হয়। তারা হলো সেই ডিপ স্টেট, অদৃশ্য রাষ্ট্রযন্ত্র। আর এই যন্ত্রের রিমোট কন্ট্রোল যাদের হাতে, তারা সীমানার ওপারে বসে মুচকি হাসে। রাজনীতি কোনো সরল রেখায় চলে না। এটি এমন এক দাবা খেলা যেখানে বীরেরা কখনো জানতে পারে না যে তারা কেবলই বলি হওয়ার জন্য জন্ম নিয়েছে। বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে এই দাবার বোর্ডটি নিয়ন্ত্রিত হয়ে আসছে বহু দশক ধরে, বিশেষ করে সেই 1971 সালের পর থেকে। তবে এর চূড়ান্ত রূপরেখা বাস্তবায়িত হতে শুরু করে এরশাদ আমল থেকে। একটি মাস্টার প্ল্যান যাতে দেশটিতে এমন এক ধরনের লিমিটেড ডেমোক্রেসি বা নিয়ন্ত্রিত গণতন্ত্র বজায় থাকে, যার ভেতর দিয়ে খুব সন্তর্পণে বিদেশি প্রভাব, বিশেষ করে ভারতের প্রভাব বিস্তার করা যায়। বলা হয়ে থাকে, তুমি যদি তোমার প্রতিবেশীকে খুশি রাখতে না পারো তবে তোমার ধ্বংস অনিবার্য। এই একটি মন্ত্র বাংলাদেশের রাজনীতিতে গেঁথে দেওয়া হয়েছে অত্যন্ত সুনিপুণভাবে। তুমি ভারত বিরোধী, তাহলে তোমার রাজনৈতিক ক্যারিয়ারের সমাপ্তি এখানে। আর এই প্রভাব বিস্তারের মাধ্যমগুলো শুধু রাজনৈতিক চাপে সীমাবদ্ধ থাকেনি। দিনের পর দিন, বছরের পর বছর ধরে টাকা, নারী, গাড়ি বাড়ি কিংবা হানি ট্র্যাপের মতো ব্ল্যাকমেইলিং টুলস ব্যবহার করে দেশের শীর্ষস্থানীয় রাজনীতিকদের কিনে নেওয়া হয়েছে। তারা এমন একটি সংসদ চায়, এমন একটি সরকার চায় যারা হবে পুরোপুরি নির্ভরশীল, এমন এক পুতুল সরকার যাদের সুতো বাঁধা থাকবে দিল্লির সাউথ ব্লকে। আর এই সিস্টেমের বিরুদ্ধে যেই দাঁড়াতে চেয়েছে তাকেই সরিয়ে দেওয়া হয়েছে। হাদি ছিলেন সেই অল্প কয়েকজন মানুষের একজন যিনি এই অদৃশ্য সিস্টেমের চোখে চোখ রাখার দুঃসাহস দেখিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন পরিবর্তন সম্ভব। তিনি এমন কিছু সত্য জনসম্মুখে এনেছিলেন যা সিস্টেমের ভিত্তিমূলে কাঁপন ধরিয়ে দিয়েছিল। কিন্তু হাদি জানতেন না যে সংসদে তিনি যাওয়ার স্বপ্ন দেখছিলেন সেখানে তার মতো মানুষের জন্য কোনো প্রবেশদ্বার রাখা হয়নি। বাংলাদেশের সংসদ সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করার জন্য তৈরি হয়নি, এটি তৈরি হয়েছে এক বিশেষ অভিজাত শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য। হাদি চ্যালেঞ্জ করেছিলেন সেই এস্টাবলিশমেন্টকে, আর এর পরিণতি মৃত্যু। কেন হাদিকে মরতে হলো? কারণ তিনি এমন এক ভাষায় কথা বলছিলেন যা ডিপ স্টেটের জন্য অস্বস্তিকর ছিল। তাকে থামানো জরুরি হয়ে পড়েছিল। নির্বাচন বা আইনি প্রক্রিয়া তাকে আটকানো কঠিন ছিল বলেই তাকে চিরতরে সরিয়ে দেওয়া হয়। হাদির মৃত্যু কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না, এটি ছিল সিস্টেমের পক্ষে একটি স্পষ্ট বার্তা। আমাদের ছকে যে আসবে না তার কোনো অস্তিত্ব থাকবে না। রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। জুলাই মাসে সেই উত্তাল দিনগুলোতে মানুষ স্বপ্ন দেখেছিল এক নতুন বাংলাদেশের। তারা ভেবেছিল এবার হয়তো সংসদে এমন মানুষেরা যাবে যারা সত্যি সাধারণ মানুষের কথা বলবে, যারা ঋণ খেলাপি নয়, যাদের দ্বৈত নাগরিকত্ব নেই, যাদের কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। ডক্টর ইউনূসের সরকার ক্ষমতায় আসার পর মানুষের প্রত্যাশা ছিল আকাশচুম্বী, কিন্তু ফলাফল কি হলো? সংসদে যখন নতুন মুখগুলোর দিকে মানুষ তাকালো, তারা শিউরে উঠল। ঘুরে ফিরে সেই একই মুখ। 85 জন এমন এমপি যারা আগেই সংসদে ছিলেন, সেই পুরনো ঋণ খেলাপি, সেই পুরনো দুর্নীতিবাজরাই এবার নতুন পোশাকে হাজির। কেন এমন হলো? এত রক্তের, এত ত্যাগের পর কেন একই ফলাফল? এর উত্তর লুকিয়ে আছে আমাদের সিলেকশন সিস্টেমে। সংসদ সদস্য নির্বাচনের যে পদ্ধতিটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন কোনো সাধারণ বা সৎ মানুষের ভিতরে ঢুকতেই না পারে। এই সিস্টেম পরিবর্তন করতে দেওয়া হয়নি, কারণ সিস্টেম পরিবর্তন করলে হাদির মতো সৎ এবং আপোষহীন মানুষরা সংসদে ঢুকে পড়ত, আর তা ডিপ স্টেটের জন্য সবচেয়ে বড় বিপদ হতো। হাসনাতের গল্পটা আর একটু ভিন্ন, কিন্তু সমানভাবে করুণ। কিছুদিন আগেও সে ছিল জাতীয় এক আন্দোলনের রূপকার, একজন ন্যাশনাল লিডার। তার প্রতিটি কথায় রাজপথ কেঁপে উঠত। সাধারণ মানুষ তার দিকে তাকিয়ে থাকত নতুন নির্দেশের জন্য। কিন্তু সিস্টেম জানে কিভাবে একজন বিদ্রোহীকে বশ করতে হয়। হাসনাতকে মেরে ফেলার প্রয়োজন হয়নি, তাকে সিস্টেমের ভেতরে টেনে নেওয়া হয়েছে। আজ হাসনাত 300 জন এমপির একজন। সংসদে সে কথা বলার সময় মাত্র 5 মিনিট পায়, আর সেই 5 মিনিটের ভেতরে তাকে 14 বার পয়েন্ট অফ অর্ডারে বাধা দেওয়া হয়। তাকে শেখানো হয় সংসদীয় আদব কায়দা, মাননীয় স্পিকার বলে কিভাবে মাথা নিচু করতে হয়। যে হাসনাত পুরো দেশের কথা ভাবত, তাকে এখন কুমিল্লায় তার নির্বাচনী এলাকার ছোটখাটো উন্নয়নমূলক কাজে ব্যস্ত রাখা হয়েছে। তাকে প্রচুর ফান্ড দেওয়া হয়েছে যেন সে এই রাস্তাঘাট আর টেন্ডারের হিসাব মেলাতেই ব্যস্ত থাকে। তাকে লোকাল পলিটিক্সে এমনভাবে বেঁধে ফেলা হয়েছে যেন জাতীয় ইস্যু নিয়ে ভাবার কোনো ফুসরতি সে না পায়। বিদ্রোহীকে কিনে নেওয়া হয়নি, তাকে সিস্টেমের ফ্রেমে আটকে ফেলা হয়েছে। অনেকেই বলেন আমাদের নির্বাচন কমিশন ঠিক নেই, কিন্তু আসলে কি শুধু নির্বাচন কমিশনের দোষ? নির্বাচন কমিশন চাইলেও কি কিছু করতে পারত?
হ্যাঁ পারত, কিন্তু তার জন্য রাষ্ট্রের দুটো মৌলিক নীতির পরিবর্তন দরকার ছিল। প্রথমত, সংসদ সদস্যদের কাজ হতে হবে শুধুই আইন প্রণয়ন করা, কিন্তু বাস্তবে কি হচ্ছে? একজন এমপি স্থানীয় সব কমিটির প্রধান, স্কুল কলেজ রাস্তাঘাট টেন্ডার সবকিছু নিয়ন্ত্রণ তার হাতে। এমনকি এখন এমন নিয়মও করা হয়েছে যে উপজেলা চেয়ারম্যানের অফিসের পাশেই এমপির অফিস থাকবে। এর মানে কি? এর মানে হলো ক্ষমতার সরাসরি দ্বন্দ্ব বা লক অফ। একজন এমপি যখন উপজেলা চেয়ারম্যানের পাশে এসে বসবেন তখন তার অফিসের জৌলুস অবশ্যই বেশি হবে। চেয়ারম্যান তখন স্বাধীনভাবে কাজ করতে পারবেন না, হয় তাকে এমপির সাথে রেষারেষি করতে হবে, নয়তো এমপির বশ্যতা স্বীকার করতে হবে। এমপিকে আমরা আইন প্রণেতা না বানিয়ে একজন সুপার উপজেলা চেয়ারম্যান বানিয়ে ফেলেছি। যতদিন এই সিস্টেম থাকবে ততদিন আপনি আমেরিকার নির্বাচন কমিশন এনে বসালেও এই দেশে কোনো কাজ হবে না। দ্বিতীয় যে জিনিসটি আমাদের ধ্বংস করছে তা হলো নির্বাচনের বাণিজ্যিকীকরণ। আমাদের দেশে নির্বাচন কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নয়, এটি একটি হাই প্রোফাইল ইনভেস্টমেন্ট প্রজেক্ট। একজন প্রার্থী নির্বাচনে দাঁড়ান আর তার পেছনে কিছু অদৃশ্য স্পন্সর টাকা ঢালে। তারা কি বিনামূল্যে এই টাকা দেয়? না, এর পেছনে থাকে একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য, একটি লাভজনক রিটার্নের আশা। যতদিন পর্যন্ত নির্বাচন একটি অলাভজনক প্রক্রিয়ায় পরিণত না হবে ততদিন এই দুর্নীতি চলতেই থাকবে। কিভাবে এটি বন্ধ করা যেত? খুব সহজে। নির্বাচন কমিশন বলতে পারত কোনো প্রার্থী নিজের পোস্টার ছাপাতে পারবে না, প্রচারণা চালাতে পারবে না। নির্বাচন কমিশন 3টি নির্দিষ্ট জায়গায় 3 জন প্রার্থীর পোস্টার পাশাপাশি লাগিয়ে দেবে। কোনো প্রার্থীর মার্কা থাকবে না, শুধু ছবি, নাম আর যোগ্যতা লেখা থাকবে। মানুষ প্রার্থীর চেহারা এবং যোগ্যতা দেখে ভোট দেবে। 3 জন প্রার্থীকে একটি মঞ্চে বসিয়ে সরাসরি বিতর্কের আয়োজন করা যেত, যা টিভিতে লাইভ সম্প্রচারিত হতো। জনগণ দেখত কে কতটা যোগ্য। কিন্তু আমাদের নির্বাচন কমিশন কি সেটা করেছে? করেনি। কারণ এটা করলে এই বিশাল লাভজনক এন্টারপ্রাইজ, এই যে টাকার খেলা, সব বন্ধ হয়ে যেত। সবশেষে ফিরে আসি সেই অদৃশ্য শক্তির কাছে। এই যে সিস্টেম, এই যে বন্দোবস্ত, এগুলো কারা টিকিয়ে রাখছে? যখনই কেউ এই সিস্টেমের বিরুদ্ধে যায়, যখনই কেউ হাদি টাইপ হয়ে যায়, তাকে সরিয়ে দেওয়া হয়। যখন কোনো হাসনাত বিদ্রোহী হয়, তাকে সংসদে বসিয়ে লোকাল ফান্ডের জালে আটকে দেওয়া হয়। ভারত বা আন্তর্জাতিক ভূ রাজনীতির সাথে আমাদের লোকাল পলিটিক্সের এক অদ্ভুত নিখুঁত ব্লেন্ডিং তৈরি হয়েছে। তারা জানে সরকার যেই আসুক না কেন, সিস্টেম তাদের হাতেই থাকবে। কারণ সরকার বদলায়, কিন্তু অ্যালাইনমেন্ট বদলায় না। রাতের ঢাকা শহর এখনো নিশ্চুপ। সেই শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের ভেতরে সিগার আর দামি মদের ধোঁয়ার ভেতর দিয়ে আরেকটি মাস্টার প্ল্যান রচিত হচ্ছে। আগামী নির্বাচনের ব্লুপ্রিন্ট, আগামী 5 বছরের জন্য নতুন কোনো হাসনাতের পতন কিংবা নতুন কোনো হাদির মৃত্যুর পরোয়ানা। বাইরে সাধারণ মানুষ ঘুমিয়ে আছে। তারা সকালে উঠে পত্রিকার পাতা খুলবে, টিভির খবরে দেখবে নতুন কোনো মন্ত্রীর শপথ গ্রহণ। তারা ভাববে দেশ বদলে যাচ্ছে, নতুন সূর্য উঠছে। কিন্তু তারা জানে না এই সূর্যের আলো আসল নয়, এটি একটি মেকি আলো, যা শুধুমাত্র সেই অদৃশ্য প্রভুদের ইশারাতেই জ্বলে আর নেভে। রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে থাকা ডিপ স্টেট জানে বিপ্লব আসে, বিপ্লব যায়, কিন্তু ক্ষমতার আসল চাবিকাঠি কখনোই হাত বদল হয় না। হয়তো কোনো এক বৃষ্টি স্নাত রাতে নতুন কোনো হাদি আবার জন্ম নেবে এই শহরে। হয়তো সে আবারও চ্যালেঞ্জ করবে এই সিস্টেমকে, কিন্তু তার পরিণতি কি হবে? আরো একটি লাশ, নাকি এবার সে সিস্টেমকে ভাঙতে পারবে? সেই উত্তরের অপেক্ষায় প্রহর গুনছে একটি রাষ্ট্র। তবে ছায়াদের খেলায় শেষ চালটা সবসময় অন্ধকারেরই হয়, কারণ তারা কেবল সরকার বদলায় না, তারা দেশ চালায়। আর এই রাজনৈতিক থ্রিলারের ক্লাইম্যাক্সে সাধারণ মানুষ কেবলই এক বোকা দর্শক, যারা পর্দার পেছনের আসল ভিলেনকে কখনোই দেখতে পায় না।